ভারতে পালিয়ে গেছে হাদি হত্যাকাণ্ডের মূল শুটার ফয়সাল ও তার সহযোগী। অবশেষে স্বীকার করল পুলিশ, মামলার তদন্ত প্রায় শেষ, খুন হয়েছেন রাজনৈতিক কারণেই। ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনলেন তারেক রহমান। যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানিয়েছেন রিজভী। বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে 26তম প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল ও সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর স্বীকার করল পুলিশ। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এসএন নজরুল ইসলামের। তাদের ধারণা, হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী 2 জনকে মেঘালয়ে গ্রেফতারেরও দাবি করে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ 11 জন। আর হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে দাবি করেন গোয়েন্দারা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্তির নিকট হস্তান্তর করে। হাদি হত্যার মোটিভ সম্পর্কেও ধারণা দেয় পুলিশ। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। এই যাবৎ এ ঘটনা জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সকালে সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের অফিস থেকে বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুস সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার সফরউদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে তারেক রহমানের জন্য মনোনয়নপত্র কেনেন। ABM আব্দুস সাত্তার জানিয়েছেন, বগুড়া 6 আসন থেকেও মনোনয়ন ফর্ম কিনবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব জানান, দল ও নেতাকর্মীদের আগ্রহে তারেক রহমান ঢাকা 17 আসনের এই মনোনয়ন ফর্ম কিনেছেন। আগামীকাল সোমবার এই মনোনয়ন ফর্ম জমা দেওয়া হবে বলে জানান তিনি। 190 ঢাকা 17 আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ABM আব্দুস সাত্তার আমাদের এখানে আজকে এসেছেন এবং মনোনয়নপত্র সংগ্রহের জন্য যেসব ফর্মালিটিস ছিল এইগুলা সম্পন্ন করে এই মনোনয়নপত্র সংগ্রহের জন্য আমরা প্রস্তুত করে ওনার কাছে আমরা হ্যান্ড ওভার করছি। প্রথমবারের মতো গুলশান কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দুপুর 1:45 বাসভবন থেকে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যান। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ডক্টর আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আজ প্রথমবারের মতো দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি আহমেদ সারোয়ার। সরাসরি যাচ্ছি তার কাছে। সারোয়ার, তারেক রহমানের আজকে কি কর্মসূচি রয়েছে বিস্তারিত আমাদেরকে জানাবেন। বিএনপি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশানের 196 নম্বর গুলশান এভিনিউর বাসা থেকে বের হয়ে 1:40-এর দিকে তারেক রহমান এই বিএনপি চেয়ারপারসনের কার্যালয় গুলশান এই অফিসে আসেন। এটি তার প্রথমবারের মতো এই অফিসে আসা, কারণ 2008-এ তিনি লন্ডন যাওয়ার 111-এর পরে তিনি লন্ডন চলে যাওয়ার পরে 2008-এ যে নির্বাচন ছিল সেই নির্বাচনের সময় এই চেয়ারপারসনের অফিসটিকে নেওয়া হয়। সেই হিসাবে তিনি তখন ছিলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং সেই পর থেকে এই প্রথম উনি নির্বাচন থেকে দেশে ফেরার পর আজকে প্রথম পার্টি অফিসে আসলেন, গুলশান চেয়ারপারসনের কার্যালয়ে আসলেন এবং এটি তার প্রথম আসা। তিনি যখন অফিসে ঢোকেন তখন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস এবং গয়েশ্বরচন্দ্র রায়, আমির খুসরো মাহমুদ চৌধুরী তারা তাকে স্বাগত জানান এবং আরো বেশ কিছু নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। তারেক রহমান সবার সাথে প্রথমে ঢুকেই একে একে কুশল বিনিময় করেন এবং সবাইকে প্রথমে ভিতরে ঢুকিয়ে তারপর তিনি পার্টি অফিস চেয়ারপারসনের উপরে অফিসে ঢুকেন। আমরা যতটুকু বুঝতে পারছি যে তার জন্য যে নির্ধারিত চেয়ার আছে সেখানে যে তিনি বসেন এবং নেতৃবৃন্দের সাথে কথা বলছেন। এখন এর মধ্যে বেরিয়ে এসছেন স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী। আমরা তার সাথে কথা বলবো আসলে তারেক রহমান কি কথা বলেছেন বা দলের নেতাকর্মীদের সাথে কি কথা, নেতৃবৃন্দের সাথে কি বলেছেন সেই বিষয়টা আমরা কিছু জানতে পারবো আমির খুসরো মাহমুদ চৌধুরীর সাথে কথা বলার মাধ্যমে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুসরো মাহমুদ চৌধুরী আজকে অবশ্য চট্টগ্রাম যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাতে তিনি তার চট্টগ্রাম সফর বাতিল করে পার্টি চেয়ারপারসন অফিসে এসেছেন। তিনি এখন সাংবাদিকদের সাথে কথা বলবেন। দল তো উজ্জীবিত বহুদিন ধরে, ওনার নেতৃত্বে উজ্জীবিত। উনি বিদেশে থাকাকালীন উনি দলকে উজ্জীবিত করেছেন এবং দীর্ঘ সংগ্রামের মাধ্যমে বিএনপি নেতাকর্মী, আমি আগেও বলেছি, জলিপুরে সব খাঁটি সোনায় পরিণত হয়েছে বিএনপি নেতাকর্মীরা এবং এটা তো ওনার নেতৃত্বেই হয়েছে এবং শেখ হাসিনার পতন, স্বৈরাচারের পতন ওনার নেতৃত্বে আমরা করতে সক্ষম হয়েছি। এখন ওনার ফিজিক্যাল প্রেজেন্স এটা তো অনেক বড় পাওয়া সকলের জন্য এবং আমাদের জন্য, বিশেষ করে আমাদের নেতা হিসেবে উনি এখানে এসেছেন, কোটি মানুষ ওনাকে স্বাগত জানিয়েছেন এবং প্রথমবারের মতো আজকে আমাদের ওনার চেয়ারপারসনের অফিসে উনি আসছেন এখানে। এটা তো অনেক বেশি আমাদের জন্য বড় পাওয়া এবং আনন্দের বিষয় এবং আমাদের ফিলিং, অনুভূতিতে আপনারা বুঝতেই পারছেন। ওনাকে পেয়ে, চেয়ারম্যান, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবকে আমাদের অফিসে পেয়ে, এটা তো একটা ভিন্ন অনুভূতি এবং আমরা ওনার সাথে বসে সামনাসামনি অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি, ঢাকার পরিবেশ নিয়ে কথা হয়েছে, এই যে এখানে যে দূষিত ঢাকা এটা নিয়ে আলাপ হয়েছে এবং ঢাকার ট্রাফিক নিয়ে আলোচনা হয়েছে, ঢাকায় চলাচলের জন্য যে জনগণের অসুবিধা এটা আলোচনা হয়েছে এবং ঢাকার যে লাইফ কত এক্সপেন্সিভ হয়ে গেছে, সাধারণ মানুষ ঢাকা শহরে থাকা যে কত কঠিন হয়ে গেছে এগুলো আলোচনা হয়েছে এবং এগুলো নিয়ে আমরা আগামী দিনে কি করতে পারি, কি করা যায় এটাও কিছু কিছু আলাপ হয়েছে। না, স্বাভাবিক না, উনি তো অফিস করবেন এবং এখন তো বেশিরভাগ সময় ওনাকে কাটাতে হবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, বিভিন্ন জায়গায় ওনাকে যেতে হবে, তো নির্বাচনী কার্যক্রম শুরু হয়ে যাচ্ছে। তো সুতরাং উনি অফিসে গিয়ে হয়তো বেশি সময় বাইরে দিতে হবে, জনগণের কাছে যেতে হবে। যে জনগণকে উনি বাইরে থেকে এতদিন অ্যাড্রেস করেছেন, যে জনগণের সাথে সম্পৃক্ত ছিলেন, সেটা উনি এখন ফিজিক্যালি সেই জনগণের কাছে যাচ্ছেন। ঢাকার বাইরে আসার পরে তো সে অনুভূতি বাংলাদেশের জনগণ সেটা প্রমাণ করেছেন যে ওনার অনুপস্থিতি যে ওনারা কত গভীরভাবে উপলব্ধি করেছে এবং আসার পরে মানুষের মনে যে আনন্দ, যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা দেখেছে, সেটা পূরণ করতে গেলে আগামী দিনে ওরা তো বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে, কথা বলতে হবে, শুনতে হবে এবং উনি বলার চেয়ে শুনে নেই বেশি।
এটাই হচ্ছে বৈশিষ্ট্য ওনার। তো সুতরাং আমি তো মনে করি সারা জাতি উজ্জীবিত আজকে ওনার অপেক্ষায় আছেন। ইনশাআল্লাহ উনি যখন ওনার ভিজিট শুরু করবেন, আমি মনে করি শুধু আমাদের নেতাকর্মী সমর্থক না, সমস্ত বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং সেই প্রত্যাশা পূরণে ওনার যে পরিকল্পনা, উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। ওনার যে পরিকল্পনা, একটা সুনির্দিষ্ট পরিকল্পনা, এমনি কোন পরিকল্পনা, সুনির্দিষ্ট পরিকল্পনা। ধন্যবাদ সারবার। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বগুড়া 6 নির্বাচনী আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। বৈঠকে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। নজরুল ইসলাম খান বলেছেন, আগামী নির্বাচনে এআই হবে বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবেলায় নির্বাচন কমিশনের কঠোর হবার আহ্বান জানিয়েছেন তারা। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গেই দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ভোটারদের উদ্দীপনার প্রতীক তারেক রহমান, তাই শুধু ঢাকা ও বগুড়া নয়, যে কোনো জায়গা থেকেই তারেক রহমান নির্বাচন করতে পারেন বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসে ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে সংগঠনটির নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদেরকে তিনি বলেন, বাংলাদেশের যে কোনো আসন থেকে তারেক রহমানের নির্বাচন করা যৌক্তিক। আধিপত্যবাদের বিরুদ্ধে সবাইকে আন্তর্জাতিকভাবে সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলতে হবে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। এ সময় জাসাসের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীর র্যালির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। ভোটারদের উদ্দীপনার একজন প্রধান প্রতীক উনি। তো উনি যে কোনো জায়গা থেকেই, সারা বাংলাদেশই তো তার নেতৃত্ব এবং তার দেশের মানুষ তাকে একজন জাতীয় নেতা হিসাবে বরণ করেছে। তো উনি যে কোনো জায়গা থেকেই উনি দাঁড়াতে পারেন। ঢাকা যেহেতু কেন্দ্রীয় রাজধানী, সুতরাং পরিচালনা করা, নেতৃত্ব দেওয়া, এটাও অত্যন্ত তার জন্য আমি মনে করি এই দাঁড়ানোটা অত্যন্ত যৌক্তিক। তিনি দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, ৩ বাহিনী প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবাইর রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় গত ২৩ ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ১১ আগস্ট দেশের ২৫তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর প্রধান বিচারপতি ছিলেন বিচারপতি জুবাইর রহমান চৌধুরী। তার মেয়াদ শেষ হবে ২০২৮ সালের ১৭ মে। জুবাইর রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে, ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন ২০০৩ সালের ২৭ আগস্ট। নিয়োগ স্থায়ী হয় ২০০৫ সালে, আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন ২০২৪ সালের ১৩ আগস্ট। আবারও জটিল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবস্থা। তিনি সংকটময় মুহূর্ত পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। গত রাত 12:30টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে তাৎক্ষণিক ব্রিফে ডাক্তার জাহিদ জানান, শারীরিক অবস্থার ক্রমাগত অবনতির কারণেই খালেদা জিয়াকে কেবিন থেকে সিসিইউ এবং সেখান থেকে পরবর্তীতে আইসিইউতে নেওয়া হয়। দেশি বিদেশি চিকিৎসকরা খালেদা জিয়াকে চিকিৎসা দিচ্ছেন, তাতে যুক্ত রয়েছেন তার পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমানও। এদিকে শনিবার দিনভর নানা কর্মসূচি শেষে রাতে আবারও মাকে দেখতে যান তারেক রহমান। 2 ঘন্টার বেশি সময় সেখানে অবস্থান করে রাত 12টার দিকে হাসপাতাল ছাড়েন তিনি। গত 23 নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে
চিকিৎসাধীন বেগম খালেদা জিয়া। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীন চিকিৎসা কার্যক্রম চলছে তার। বেগম খালেদা জিয়ার নানা শারীরিক জটিলতার মধ্যে ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্র ও ফুসফুসের সমস্যা ওঠানামা করছে। তার স্বাস্থ্যের এমন পরিস্থিতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথা বিএনপির পক্ষ থেকে বলা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি। শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হয় দেশেই তার চিকিৎসা চলছে। বেগম খালেদা জিয়া 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছে। ভর্তি হওয়ার পরবর্তী তার শারীরিক অবস্থা বেশ অবনতি হয়েছিল। অবনতি হওয়ার কারণেই সিসি থেকে আইসিইউতে আছে এবং আইসিইউতে চিকিৎসাধীন আছে। মানে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এই কথা বলা যাবে না, কিন্তু ওনার অবস্থান অত্যন্ত জটিল এবং সংকটময় মুহূর্ত পার করছে। 2025 সালে বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারেক রহমান ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক রূপান্তর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদি স্মরণকালের সর্ববৃহৎ জানাজা তাক লাগিয়েছে তাবৎ বিশ্বকে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতা ও সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ছিল 2025 সালের রাজনৈতিক আলোচিত বিষয়। ঘটনাবহুল 25-এর রাজনৈতিক ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন অবশেষে বীর দর্পে দেশে ফেরা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমানের এমন প্রত্যাবর্তন স্বভাবতই 2025 সালের রাজনৈতিক সকল ঘটনাকে ছাপিয়েছে। দেশের মাটি ছুঁয়ে অজস্র অগণিত মানুষের মহাস্রোতে তার দেয়া বক্তব্য যেন বাংলাদেশের রাজনীতিতে নির্মাণ করেছে এক নতুন মহাকাব্য। গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। বছরের শেষ সময়টা ভালো কাটেনি দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের। সবচেয়ে মন খারাপের খবর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতা। কখনো সংকটময়, আবার কখনো স্থিতিশীল স্বাস্থ্যের খবরে তার সুস্থতায় দোয়া হয়েছে, মসজিদে প্রার্থনা হয়েছে, মন্দির গির্জা প্যাগোডায়। কোটি মানুষের ভালোবাসায় কিছুটা স্থিতিশীল হয়ে ওঠেন আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করা এই মহিয়সী নারী। বছরের শেষ সময়ে এসে দুর্বৃত্তের গুলিতে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে কেঁদেছে পুরো বাংলাদেশ। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন প্রচারণা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করার দৃশ্য দেখে আটকে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাত্রা, অতঃপর নিথর দেহে দেশে ফেরা, প্রতিটি মুহূর্তই ছিল কোটি মানুষের বুকে বেদনার রক্তক্ষরণ। জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত তার জানাজা প্রমাণ করেছে এক হাদির অকাল প্রয়াণে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। 24 জুলাই বিপ্লবের পর 2025 সাল ছিল রাজনৈতিক অস্থিরতা, জোট পরিবর্তন এবং নতুন রাজনৈতিক মেরুকরণের বছর। নির্বাচন ঘিরে নতুন জোটের সমীকরণও কম হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরামহীন বৈঠক, অতঃপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফেরে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমঞ্চের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মে মাসে বড় ধরনের আন্দোলন হয়, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। 20 নভেম্বর 2025 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে 14 বছর আগে ফেসিবাদী আওয়ামী লীগ আমলে আদালতের রায় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসে, পরিপূর্ণভাবে বাতিল করা। 25 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী বাহিনীর হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ছিল ব্যাপক আলোচিত।
জাতীয় পার্টির ভাঙন, নতুন রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নতুন জোট গঠনের প্রচেষ্টা ছিল বছর জুড়ে। গণতান্ত্রিক রূপান্তরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও গণ আন্দোলন দেখা যায় চলতি বছরেই। 2025 সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক সন্ধিক্ষণ, যেখানে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন মেরুকরণ ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা ছিল সকল মহলে। একই সাথে সংঘাত ও রাজনৈতিক মেরুকরণের ধারা অব্যাহত ছিল, যা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। জয়পুরহাট সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া দেয়া নিয়ে আবার উত্তেজনা শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর থেকে সকাল 11টা পর্যন্ত 5 বিবি উচনা সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে বিএসএফ। এতে স্থানীয়দের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়। পরে বিজিবি বাধা দেওয়ায় কাজ বন্ধ রাখে বিএসএফ। এ ঘটনায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তারা। এর আগে পরপর 2 বার একই জায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা চালায় বিএসএফ। আন্তর্জাতিক প্রসঙ্গ। গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে শুরু হয়েছে মিয়ানমারের সাধারণ নির্বাচন। ভোট শুরু হয়েছে স্থানীয় সময় ভোর 6টায়। 2021 সালে অং সান সুচির সরকার পতনের পর এটি প্রথম সাধারণ নির্বাচন। কঠোর বিধি নিষেধের মধ্যে দেশটির 330টি শহরের মধ্যে 102টিতে প্রথম ধাপের ভোট চলছে। রাজধানী নেপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন ও মান্দালয় সহ জান্তা নিয়ন্ত্রিত সব শহর ও গ্রামাঞ্চলে ভোট চলছে, তবে কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি তুলনামূলক কম। 3 দফা নির্বাচনের বাকি 2 দফার ভোট হবে আগামী 11 ও 25 জানুয়ারি। এদিকে সামরিক জান্তা সরকারের অধীনে 65টি টাউনশিপে ভোট গ্রহণ সম্পূর্ণ বাতিল করা হয়েছে। ভোটের মাঠে সাবেক প্রধানমন্ত্রী অং সান সুচির লিগ ফর ডেমোক্রেসি বা অন্যান্য শক্তিশালী বিরোধী দল না থাকায় নির্বাচনটিকে প্র্যাকটিস ইলেকশন বলে উপহাস করছে পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার গোষ্ঠীগুলো। আর জাতিসংঘ বলছে, রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ভারতে পালিয়ে গেছে হাদি হত্যাকাণ্ডের মূল শুটার ফয়সাল ও তার সহযোগী। অবশেষে স্বীকার করল পুলিশ, মামলার তদন্ত প্রায় শেষ। খুন হয়েছেন রাজনৈতিক কারণেই। ঢাকা 17 আসন থেকে মনোনয়ন ফর্ম কিনলেন তারেক রহমান। যে কোনো জায়গা থেকে নির্বাচন করতে পারবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, জানিয়েছেন রিজভী। বঙ্গভবনের রাষ্ট্রপতির কাছে 26তম প্রধান বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর শপথ। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা সহ বিশিষ্টজনরা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ সবাইকে।